হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আবার চলে এসেছি আজকে তোমাদের করাবো একটি নতুন অধ্যায়, রাশিবিজ্ঞান। এর আগে তোমাদের আমি করিয়েছি লাভ ও ক্ষতি। আজকে আমি তোমাদের করাবো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান করার আগে আমাদের এটা তোমাদের ক্লাস 8এও কিছু করেছো, আবার 9এও কিছু করবে। তাহলে তোমাদের প্রথমেই জেনে নিতে হবে যে রাশিবিজ্ঞানটা কী। না, রাশিবিজ্ঞান হলো, বা এটাকে পরিসংখ্যানও বলা হয়, এটা গণিতের এমন একটা শাখা যা রাশি তথ্যের সংগ্রহ, উপস্থাপনা এবং বিশ্লেষণের সাহায্যে একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রাশি তথ্যের সংগ্রহ মানে কালেকশান, উপস্থাপনা মানে প্রেজেন্টেশন, এবং বিশ্লেষণ মানে অ্যানালিসিস, এগুলোর সাহায্যে একটা সিদ্ধান্তকরণে সাহায্য করে। প্রথমে আমি একটা অঙ্ক দিয়ে তোমাদের যে জিনিসগুলো বোঝার আছে সেগুলো আমি পরপর বুঝিয়ে যাব। এখানে দেখো দেওয়া আছে যে একটা গ্রামের 50টা পরিবারের দৈনিক খরচের একটা কাঁচা তথ্য সংগ্রহ করা হয়েছে। এভাবে যদি কাউন্ট করি 1 2 3 4 5, আর এদিকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 5 × 10 হচ্ছে কত, 50। তাহলে 50টা পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ এখানে দেওয়া আছে। তাহলে এখানে একটা পরিবারের খরচ হচ্ছে কত, 145, আরেকটা পরিবারে 150, এখানে আরেকটা 200, এরকম করে এই তথ্যগুলোকে দেওয়া রয়েছে এবং এটাকে বলা হচ্ছে কি, কাঁচা তথ্য। প্রথমে এটাকে কি করা হয়েছে, ট্যালি মার্কস দিয়ে এই কাঁচা তথ্যটার পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা হয়েছে। ট্যালি মার্ক আমি কি করব না, দেখব সব থেকে ছোটো কোন সংখ্যাটা। তাহলে এইভাবে দেখতে দেখতে আমি এখানে একটা নজর করলাম যে এখানে 75, এখানে 75-এর নিচে আর কেউ নেই, 75, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই, এখানে 75 আছে, এখানে কেউ নেই, এখানে একটা 75 আছে। তাহলে আমি প্রথমে 75 লিখলাম। এবারে একটা একটা করে 75 কাউন্ট করব, আর একটা করে আমি এখানে দাগ দেব। একটা হলো, এরপরে রয়েছে কোথায়, এইখানে, তাহলে এখানে আমি আর একটা দাগ দিলাম। তারপরে কোথায় আছে, এখানে, এখানে একটা দাগ দিলাম। তারপরে রয়েছে কোথায়, এখানে, সেখানে একটা দাগ দিলাম। তাহলে কটা হলো, 1 2 3 4। এখানে পরিসংখ্যা লিখলাম কত, 4, এবং পরিসংখ্যাকে এফ দিয়ে চিহ্নিত করা হয়, আর দৈনিক খরচ যেটা সেটা এক্স দিয়ে চিহ্নিত করা হয়। এই যে পরিবর্তনশীল সংখ্যাগত যে লক্ষণ, সেটাকে বলে চল। এটাকে কি বলা হয়, চল। এই যে চেঞ্জ হচ্ছে, আচ্ছা 75, তারপরে আমরা কি দেখলাম না, তারপরে আছে 90, তারপর 90 লিখলাম, আবার ঠিক ওইভাবে কাউন্ট করে করে আমরা দাগ দিলাম। তারপরে এদিকে কটা দাগ হয়েছে, 1 2 3, এখানে লিখলাম 3। যেমন পরিবারের যে দৈনিক খরচ সেটা হচ্ছে কি একটা চল। তাহলে প্রথমে চল কি সেটা আমরা জেনে নিলাম, যে সংখ্যার মাধ্যমে উপযুক্ত এককের সাহায্যে যেটা পরিমাপ করা যায় এমন বৈশিষ্ট্যকে চল বলে। বৈশিষ্ট্যকে চলক বা চল বলে, এবং সংখ্যাগত বৈশিষ্ট্য বা পরিমেয় বৈশিষ্ট্য বলা হয়ে থাকে। যেমন এখানে আছে কি, দৈনিক খরচ, এটা হতে পারে কোনো ছাত্রের ওজন, একদল ছাত্রের ওজন, তারপর হতে পারে কোনো সপ্তাহের বিভিন্ন দিনের তাপমাত্রা, সেগুলোকে আমরা বলবো কি, চল। গুণগত বৈশিষ্ট্যটা কি না, সংখ্যা দ্বারা যেটা পরিমাপ করা যায় না সেইটাকে বলা হয় গুণগত বা অপরিমেয় বৈশিষ্ট্য। যেমন ধরো জাতি, বৃত্তি, মানে বৃত্তি হচ্ছে যেটা অকুপেশন, ধর্ম, এগুলোকে বলা হয় কি, গুণগত বৈশিষ্ট্য। এই যে চল, এই চল আবার দু রকমের হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন, আর একটা হচ্ছে কি, অবিচ্ছিন্ন। এই দুই প্রকার চল। যেমন দেশে হচ্ছে নদীর সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চল। বিচ্ছিন্ন চলগুলো কি
না যে জল কেবলমাত্র একটা নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে তাকে বিচ্ছিন্ন জল বলে। ঠিক আছে, একটা নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে সেটাকে বিচ্ছিন্ন জল বলে। আর যেগুলো হচ্ছে কি পরিবর্তনশীল, মানে একটা সীমা বা বিস্তারের মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে, তখন সেগুলোকে বলা হয় কি অবিচ্ছিন্ন জল। যেমন ছাত্রের ওজন, উচ্চতা, এগুলো কি হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন জল। তাহলে জল আমরা দু রকম পেলাম, একটা বিচ্ছিন্ন আর একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন। আর জল কাকে বলে না পরিবর্তনশীল সংখ্যাগত যে লক্ষণ সেটাকে বলা হয় জল। কেমন? আচ্ছা, তাহলে এখানে ট্যালি মার্ক শিখলাম, কীভাবে ট্যালি মার্কটা দেব। আর কি জানলাম, জল জানলাম। আর কি জানলাম, জল দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন। কেমন? এইবার হচ্ছে যে যেটা পরিমাপ করা যায় না এমন গুণকে কি বলবো আমরা, ওই যে একটু আগে বললাম যেগুলো পরিমাপ করা যায় না এমন পরিবর্তনশীল গুণকে আমরা কি বলবো, গুণলক্ষণ বা গুণ। ইংরেজিতে যেটাকে বলা হয় কি অ্যাট্রিবিউট। যেমন কোনো বাড়িতে যতগুলো ইলেকট্রিক সুইচ থাকে তার দুটো অবস্থা, একটা জ্বালানো বা নিভানো। কোনো বাড়ির সদস্যদের মহিলা পুরুষ এই দুটো ভাগে ভাগ করা যায়। আবার কোনো বৃত্তি বা জাতি এইগুলোকে সব বলা হয় কি পরিবর্তনশীল গুণ। এইবার আগের যে পরিসংখ্যা বিভাজন, মানে আগের পাতায় যেটা দেখেছিলাম, সেখানে আমরা পেলাম যে চলে সর্বোচ্চ মান কত 275 আর সর্বনিম্ন মান কত 75। তাহলে এই চলে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের যে পার্থক্য, সেই পার্থক্যকে কি বলা হয়, বলা হয় প্রসার। কি বলা হয়, প্রসার। এই সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের যে পার্থক্য তাকে বলা হচ্ছে কি প্রসার। তাহলে আগের যে তথ্যটা দেওয়া আছে সেখানে প্রসার কত না 275, এটা সর্বোচ্চ আর 75 হচ্ছে সর্বনিম্ন। তাহলে 275 - 75 ইকুয়ালস টু হচ্ছে 200। এইবার এই যে 200 আমি প্রসার পেলাম, এটাকে যদি আমি 6টা শ্রেণীতে ভাগ করি তাহলে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য কত হবে না 200কে আমি 6 দিয়ে ডিভাইড করলাম, তাহলে মোটামুটি কত হলো 35। এটা অ্যাকচুয়ালি এটা হয় কত 210, 5 6 30, 3 6 18, 18 আর 3 21, সেই জন্য এখানে ইকুয়াল সাইন দেওয়া নেই। মোটামুটি এটা কাছাকাছি ভ্যালু কত 35। আচ্ছা, এরপর হচ্ছে কি না প্রাপ্ত যে তথ্য আগের পাতায় যেটা ছিল সেখান থেকে আমি মোটামুটি এই যে 35 এই রেঞ্জটা রেখে আমি তথ্যগুলোকে কয়েকটা গ্রুপে বা শ্রেণীতে ভাগ করলাম। ঠিক আছে, কয়েকটা শ্রেণীতে ভাগ করলাম। তাহলে প্রথমে আমার ছিল 75, তো সেটাকে আমি 70 থেকে স্টার্ট করলাম। 70 থেকে 35 যোগ করলে কত হয় 105। এবারে 70 থেকে 105 চলে যাই আগের পাতায়। আমরা দেখেছি যে 70 যেটা সেখানে কত ছিল, 70 তো ছিল না, 75-এ ছিল 4, 90-তে ছিল কত 3, আর আমি কত নিয়েছি 105। তাহলে 105 এর মধ্যে আসছে না, তাহলে 75 আর 90 কত হচ্ছে 7। তাহলে এইখানে দেখো কত হলো 7। আচ্ছা, এইখানে কি করা হয়েছে না 1 2 3 4 চারটে দাগ দিলাম। যেই 5 নম্বর আসবে তখন ওপর থেকে নিচ অবধি একটা দাগ টানবো। 5 নম্বর দাগটা এরকম, তারপরে 5টা দাগ হয়ে গেল, বাকি দুটো এইভাবে। এরপর হচ্ছে 105 থেকে 105 থেকে 140, 105-এর সঙ্গে 35 অ্যাড করলে 140। তাহলে আবার দেখি, তাহলে 110 হচ্ছে কত 6, 125 কত 7, আর এটা তো 145, তাহলে এটা হবে না। তাহলে 6 আর 7-এ কত হলো 13। তাহলে এখানে দেখো রয়েছে কত 13। তাহলে এখানে 5 5 5 10 আর এটা হচ্ছে কত 3 13। তাহলে এইভাবে
গ্রুপে যখন ভাগ করলাম তখন তাকে ট্যালি মার্কস দিয়ে এইভাবে আমরা লিখলাম। এবারে বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলোকে কতগুলো শ্রেণী বা বিভাগে ভাগ করা যায়, এরকম প্রত্যেকটা শ্রেণীকে শ্রেণী অন্তর বলা হয়। তাহলে আমরা কি পেলাম? বিস্তৃত প্রসার আছে এই রকম চলের মানগুলোকে কতগুলো শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়, এরকম প্রত্যেকটা শ্রেণীকে কি বলা হয়? শ্রেণী অন্তর। এবার কোনো শ্রেণীর অন্তর্গত মানগুলির সংখ্যাটাকে শ্রেণীর পরিসংখ্যা বলা হয়, শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা বলা হয়। তার মানে এই যে এখানে পেলাম এই যে অন্তর্গত মানগুলোর সংখ্যা, এটা কত হলো? 7। তাহলে 7 হচ্ছে কি 70 to 105, এই যে শ্রেণীটা এর হচ্ছে কি পরিসংখ্যা। কেমন? কিন্তু শ্রেণী অন্তরের সংখ্যা কতগুলো নেব? শ্রেণী অন্তরের সংখ্যা 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত নয়, কারণ শ্রেণী অন্তরের সংখ্যা খুব কম হলে ভ্রমশূন্যতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আবার যদি বেশি হয়ে যায় সেখানেও কিন্তু পরিশ্রম সাধ্য হয়ে পড়ে। সেই জন্য আমরা এই যে শ্রেণী অন্তরের যে সংখ্যা সেইটা আমরা কি করব? 5-এর কম বা 30-এর বেশি আমরা নেব না। 5-এর কম এবং 30-এর বেশি হওয়া উচিত নয়। ঠিক আছে? শ্রেণী অন্তরে প্রান্তস্থ মান দুটোকে কি বলবো? না, শ্রেণী অন্তরের যে প্রান্তের যে মান দুটো রয়েছে সেটাকে বলা হয় কি? শ্রেণী সীমা। এই যে এইটা আর এটা। একটা নির্দিষ্ট শ্রেণীর শ্রেণী সীমাদ্বয়ের ক্ষুদ্রতর মানটাকে, এই যে সব থেকে ছোট যে মান আছে তাকে বলা হয় নিম্ন সীমা, আর বৃহত্তর যে মান আছে তাকে বলা হয় কি? ঊর্ধ্ব সীমা। বোঝা গেল? ছোটটাকে বলে নিম্ন সীমা আর বড়টাকে বলা হয় কি? ঊর্ধ্ব সীমা। তাহলে কোনটা নিম্ন সীমা আর কোনটা ঊর্ধ্ব সীমা সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এইবার আমরা দেখছি যে 140 to 175 এবং 175 to 210 শ্রেণী দুটোর মধ্যে 175 এই নিম্ন সীমাটিকে 175 to 210 শ্রেণীর মধ্যে নেওয়া হয়েছে, কিন্তু 140 to 175 শ্রেণীতে নেওয়া হয়নি কেন? কি বললাম? না, 140 to 175 আর 175 to 210। দেখো এখানে 175 আছে। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হলো এই 175 যেহেতু এই শ্রেণীটার মধ্যেও আছে আবার এই শ্রেণীটার মধ্যেও আছে, তাহলে কোথায় আমরা নেব? এখানে দেখছি বলছে যে 140 to 175 এবং 175 to 210 এই শ্রেণী দুটোর মধ্যে 175 এই নিম্ন সীমাটাকে 175 to 210 শ্রেণীর মধ্যে নেওয়া হয়েছে, কিন্তু 140 to 175 এই শ্রেণীর মধ্যে নেওয়া হয়নি। তার কারণ কি? না, শ্রেণী সীমা দুভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। এই যে শ্রেণী সীমা, নিম্ন সীমা এগুলো ঊর্ধ্ব সীমা, এটাকে দুভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আর একটা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। কেমন? শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে প্রতিটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা ঠিক পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হিসাবে প্রকাশ করা হয়। তার মানে এইটার যে ঊর্ধ্ব সীমাটা রয়েছে 140 to 175 ঊর্ধ্ব সীমা রয়েছে, সেটা পরবর্তী যে শ্রেণী তার নিম্ন সীমা হিসাবে সেটাকে প্রকাশ করা হয়, এবং শ্রেণীর ঊর্ধ্ব সীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয় না, সেটা ঠিক পরবর্তী শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। তাহলে এটাকেই আমরা বলছি কি? শ্রেণী বহির্ভূত পদ্ধতি। বুঝে গেল? এইখানে 175 এই ঊর্ধ্ব সীমাটা এখানে অন্তর্ভুক্ত না হয়ে এইখানে অন্তর্ভুক্ত হয়েছে, সেই জন্য এইটাকে আমরা বলছি কি? শ্রেণী বহির্ভূত পদ্ধতি। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি কি? না, প্রতিটি শ্রেণী নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যখন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়
তখন সেটাকে বলা হয় কি শ্রেণীর অন্তর্ভুক্ত। যেমন 60 to 69, ঠিক আছে, আবার 70 to 79, এখানে কিন্তু 69 থেকে স্টার্ট হলো না, 60 to 69, 70 to 79, আবার 80 to 89, এটা তখন এটাকে বলা হচ্ছে কি শ্রেণী অন্তর্ভুক্ত, আর এটাকে কি বলা হচ্ছে শ্রেণী বহির্ভূত। কেমন? তাহলে এইখানে যেটা আমরা করেছি সেটা হচ্ছে কি শ্রেণী বহির্ভূত। শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দুটি ক্রমিক শ্রেণীর শ্রেণীসীমার মধ্যে ফাঁক কিভাবে পূরণ করা হয়। এই যে দুটো পরপরের মধ্যে, এটা 69, এটা 70, এর মধ্যে একটা গ্যাপ হয়ে গেল। ফাঁক কিভাবে পূরণ করা হয়, মানে 60 to 69 এবং 70 to 79, শ্রেণী দুটির 69 আর 70-র মধ্যবর্তী যে ফাঁক, সেটাকে আমরা কিভাবে পূরণ করব। সেটা পূরণ করার জন্য কি বলছে, কোনো রাশি তত্ত্বের ক্রমিক শ্রেণীগুলোর শ্রেণী সীমাগুলোর মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয়, সেই সীমাদ্বয়কে ওই শ্রেণী সীমানা বা শ্রেণী সীমান্ত বলা হয়। ক্ষুদ্রতর মানটিকে নিম্ন শ্রেণী সীমানা এবং বৃহত্তর মানটিকে উচ্চ শ্রেণী সীমানা, এটাকে বলা হয় লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারি। এবং এই শ্রেণী সীমা থেকে আমরা কিভাবে শ্রেণী সীমানাটা পাবো, মানে এই যে এগুলো শ্রেণী সীমা, এটার থেকে আমরা কিভাবে শ্রেণী সীমানা পাবো না, ধরো কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা তার ঠিক পরবর্তী শ্রেণীটির নিম্ন সীমার অন্তর হচ্ছে ডি, তার মানে এই যে 69, এটা হচ্ছে ঊর্ধ্বসীমা আর এটা হচ্ছে নিম্ন সীমা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 1, মানে ডি সমান হলো কত? 1। সেক্ষেত্রে শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমানা সমান হচ্ছে শ্রেণীটির নিম্ন সীমা মাইনাস D/2। তার মানে নিম্ন সীমা কোনটা? শ্রেণীটির নিম্ন শ্রেণী সীমানা সমান হচ্ছে শ্রেণীটির নিম্ন সীমা, তাহলে এটা ধরো নিম্ন সীমা, মাইনাস D/2, তাহলে ডি যদি 1 হয় তাহলে 1/2, তাহলে 1/2 মানে কি 0.5, তাহলে 60 মাইনাস 0.5, তার মানে 59.5। তাহলে শ্রেণীটির ঊর্ধ্ব শ্রেণী সীমানাটা কি হবে না, শ্রেণীটির ঊর্ধ্বসীমা প্লাস D/2, D/2 এখানে D ইকুয়ালস টু 1, তাহলে D/2 মানে D ইকুয়ালস টু 1, তাহলে D/2 হচ্ছে 0.5। তাহলে শ্রেণীটির ঊর্ধ্বসীমা মানে 69 প্লাস 0.5 সমান হচ্ছে 69.5। তাহলে এইখান থেকে এই যে 60 to 69, 70 to 79, 80 to 89, এই শ্রেণী থেকে শ্রেণী সীমানার সাহায্যে আমি প্রকাশ করলে কি পাচ্ছি না 59.5 থেকে এটা হয়ে গেল 69.5, এটা আবার আমি বিয়োগ করে এটা পাবো 69.5 থেকে 79.5 ইত্যাদি। বোঝা গেল? তাহলে যখন শ্রেণী অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ এইরকম থাকে 60 to 69, তারপর 70 to 79, মানে একটা শেষ হচ্ছে পরেরটা শুরু হচ্ছে এইরকম, তখন সেটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত। এবং সেই ক্ষেত্রে শ্রেণী সীমা যেটা যে গ্যাপটা রয়ে যাচ্ছে সেখান থেকে আমরা কি করব, শ্রেণী সীমানা বার করে নেব। এবং শ্রেণী সীমানাটা কিভাবে বার করব না, ক্ষুদ্রতর যে মানটা রয়েছে নিম্ন শ্রেণী সীমানা আর বৃহত্তর যে ক্ষুদ্রতর যে মানটা, মানে যে শ্রেণীটার একটার ক্ষুদ্রতর আর একটা হচ্ছে কি নিম্ন শ্রেণী সীমানা আর একটা হচ্ছে কি বৃহত্তর শ্রেণী সীমা, এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা কত সেটা আমরা লিখব এবং তাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নিম্ন শ্রেণী সীমার সঙ্গে বিয়োগ করব আর ঊর্ধ্ব শ্রেণী সীমার সঙ্গে যোগ করব। কেমন? তাহলে এইভাবে আমরা শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা পেয়ে যাব। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি কোনো শ্রেণী সীমানাদ্বয়ের মাঝখানের মানকে কি বলে না, চলের যে মান শ্রেণী সীমানাদ্বয়ের ঠিক মাঝখানে থাকে তাকে বলা হয় মধ্যমান বা শ্রেণী মধ্যক। কি বলা হয়? মধ্যমান বা শ্রেণী মধ্যক।
এই মধ্যমানটা আমরা কিভাবে বার করব? না উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। কোনো শ্রেণীর মধ্যমান উচ্চ শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। যখন সীমা থাকছে তখন ঊর্ধ্ব শ্রেণী সীমা প্লাস নিম্ন শ্রেণী সীমা বাই 2, আর যখন সেটা আমি সীমানা বার করে নিচ্ছি তখন ঊর্ধ্ব শ্রেণী সীমানা প্লাস নিম্ন শ্রেণী সীমানা বাই 2। কোনো শ্রেণীর সীমানাদ্বয়ের অন্তর হলো ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কি? ঊর্ধ্ব শ্রেণী সীমানা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা। যেমন 60 to 69 এই শ্রেণীর মধ্যমান কী হবে? না এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, বা এইটার যখন আমি শ্রেণীর সীমানা বার করছি তখন এটা হয়ে গেল 59.5 আর এটা হয়ে গেল 69.5। তাহলে 59.5 প্লাস 69.5 বাই 2 ইকুয়ালস টু 64.5। কেমন? তাহলে 60 to 69 এর শ্রেণী দৈর্ঘ্য 69.5 মাইনাস 59.5। মানে আমি শ্রেণী সীমানাটা বার করে নিয়েছি, বার করে তাদের যে বিয়োগফল এবং সেইটাই হলো কি সেই শ্রেণীর হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। কেমন? এইবার এই যে আগের অঙ্কে আমরা দেখলাম 70 to 105, 105 to 140, 140 to 175 এর যে শ্রেণী পরিসংখ্যা সেগুলো আমরা জেনেছি, এবং মোট পরিসংখ্যা কত সেগুলো আমরা ওখানে বার করেছি আগের অঙ্কে। এই যে 7, 13, 11, 13, 4, 2 সেগুলো মোট পরিসংখ্যা এটা যোগ করা হয়েছে। যোগ করে আমার কত বেরিয়েছে? 50। আর অঙ্কে শুরুতেই বলেছিল কি 50টা পরিবারের, তাহলে পরিসংখ্যাগুলো যোগ করে আমার কি এলো? 50। শ্রেণী পরিসংখ্যা আর শ্রেণী দৈর্ঘ্যের অনুপাত কি পাচ্ছি? 70 to 105 এই শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা কত আছে? 70 to 105 এটা হচ্ছে 7। শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 7। এইবার বলছে 70 to 105 শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কী করে পাবো? না 105 থেকে 70 মাইনাস, আর এইটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে এটা তৈরি করা হয়েছে। শ্রেণী সীমা দুইভাবে প্রকাশ করা যায়, একটা শ্রেণী বহির্ভূত আর একটা হচ্ছে কি শ্রেণী অন্তর্ভুক্ত। তাহলে এখানে শ্রেণী দৈর্ঘ্য হলো 105 মাইনাস 70 সমান 35। 70 to 105 এই শ্রেণীটির শ্রেণী পরিসংখ্যা মানে 7, শ্রেণী দৈর্ঘ্য মানে 35, তাহলে 7/35 সমান হচ্ছে 0.2। এটাকে বলা হয় কি পরিসংখ্যা ঘনত্ব। তাহলে শ্রেণীবিন্যাসিত রাশি তথ্যে কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা আর ওই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্যের যে অনুপাত তাকে বলা হয় পরিসংখ্যা ঘনত্ব। তাহলে পরিসংখ্যা ঘনত্বর ফর্মুলা কি? না সেই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। কেমন? আচ্ছা, এবারে কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে কি বলা হয়? না কোনো শ্রেণীবিন্যাসিত রাশিতত্ত্বের কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলে। কি বলে? আপেক্ষিক পরিসংখ্যা। কেমন? কোনো শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যা। তাহলে শ্রেণী পরিসংখ্যা যেমন ধরো কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা, তাহলে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। কেমন? উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে এখানে 70 to 105 এই শ্রেণীর পরিসংখ্যা 7 আর মোট পরিসংখ্যা কত? 50। তাহলে এটা করে আমি কত পেলাম? 0.14। তাহলে এই 0.14টা হলো এই শ্রেণীটার কি আপেক্ষিক পরিসংখ্যা। ঠিক আছে, আজ এই অবধি থাক, এবং এগুলো ভালো করে পড়ে বুঝবে। এগুলো পড়লেই দেখবে অঙ্কগুলো করা আরও সহজ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ।